ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমার সামনে যে ছেলেটি রয়েছে তার নাম শুভেন্দু মণ্ডল। শুভেন্দু, কেমন আছো বলো? সে খুব ভালো। আর আপনি কেমন আছেন? চলছে। অনেকক্ষণ ধরে গল্প হলো শুভেন্দুর সাথে। শুভেন্দু এখন চাকরি করছে ডব্লিউবিএসসিটিসিএল, তো টেকনিশিয়ান পদে। তো ওর জীবনের উত্থান, ওর জীবনে চলার পথ, এবং ওকে কিছু কোশ্চেন করব যাতে সেই কোশ্চেনগুলো জিজ্ঞেস করে পরবর্তী জেনারেশন যাতে আরও জানতে পারে যে কিভাবে এগোবে। শুধু তাই না, ও কিন্তু এখনও তপবন স্টাডি সেন্টারে রানিং পড়াশোনাতে, অনলাইন ব্যাচে চলছে। তা শুভেন্দুর কাছে প্রথম জানতে চাইবো তোমার পরিচয়টা যদি দিয়ে শুরু করো তোমার প্রিয় মানে ভাই বোনদের জন্য। আমার নাম শুভেন্দু মণ্ডল। আমার বাড়ি হচ্ছে মালিগ্রাম, পিংলা, পশ্চিম মেদিনীপুর। আমার কোয়ালিফিকেশান হচ্ছে আইটিআই আছে ইলেকট্রিশিয়ান আর ডিপ্লোমা ইলেকট্রিক্যালে। আর এখন আমি ডব্লিউবিএসসিটিসিএলে টেকনিশিয়ান গ্রেড 3-তে জয়েন করেছি, এই যে নিউ রিক্রুটমেন্ট হলো। তারপরে ডিএফসিসিএলে রিসেন্টলি পাস করেছি, ডিএফসিসি জুনিয়র এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল। বাহ! তো বয়স কত? 26+। বয়স জিজ্ঞেস করলে অসুবিধা নেই তো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, 26 বয়স। তো এই বয়সে অনেকে এখনো ঘোরাঘুরি করছে রাস্তায়। কত মানুষ, তো তোমারই অনেক বন্ধু আছে যারা এখনো জব পায়নি, যারা তপনে পড়ুক না পড়ুক সেটা ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে বহু মানুষ সারা দেশে কিন্তু বেকার আছে। তো এটা চাকরি পাওয়ার একটা বিরাট ফিলিংস আছে, এর নৈপথ্যও তো অনেক ঘটনা আছে যা। আচ্ছা, তার আগে জিজ্ঞেস করি, তপবন স্টাডি সেন্টারের সঙ্গে কানেকশনটা কিভাবে হলো? আমার একজন দাদা রেলের টেকনিশিয়ান পেয়েছিল এইখান থেকে, তো ও আমাকে ভর্তি করে দিয়ে যায়। তো সেইখান থেকেই স্ট্রাগলটা শুরু আর কি। তা প্রথমেই আমাদের এখানে অনলাইনে না অফলাইনে পড়তে? প্রথমে অফলাইনে পড়তাম, তারপরে ওই আইটিআইটা রিসেন্ট করা 20-22-এর ব্যাচের জন্য অনলাইনে হয়ে গেলাম ক্লাস করতে। তারপর কমপ্লিট করে এসে তারপরে আবার অফলাইন। তো প্রথমেই আমি জিজ্ঞেস করবো, এই চাকরি পাওয়ার মানে একটা এক একজনের মত এক এক রকম। আমি প্রচুর ভিডিও দিই প্রিয় স্টুডেন্টের জন্য। তো তোমার কি মতামত চাকরি পাওয়ার জন্য? কীরকমভাবে অ্যাটিটিউডটা কেমন হওয়া উচিত এবং কিভাবে চললে ভালো হয়? শুধু চাকরি পাবো এই চিন্তা করা, না পড়াশোনা করা, না জীবনের দর্শনটা আর কি চাকরি পাওয়ার ক্ষেত্রে কেমন হওয়া উচিত? চাকরি শুধু যে আমি চাকরি করতে হবে, পেতে হবে, ওই ব্যাপারটা ভাবলে তো হবে না, কাজ করতে হবে। তো ওর জন্য আমি যেটা নিজস্ব দেখেছি, যদি কেউ চাকরি পাচ্ছে বা তাকে দেখে যদি মনে হয় আমার কিছু হচ্ছে না, সেটা কিন্তু খুব ভুল করবে। যে ও পেয়েছে, ঠিক আছে আমিও পাবো, কিছুদিন হয়তো পরে পাবো, কিন্তু পাবো। তো যদি ওকে দেখে ভাবি যে ও হয়ে গেছে, আমার দ্বারা কিছু হবে না, ওটা কিন্তু খুব সমস্যা। তখন নিজেকে আবার ওই জায়গায় নিয়ে যেতে খুব টাফ ব্যাপার হয়ে যাবে। আর আমি নিজস্ব যেটা মনে করতাম, কেউ যে চাকরি পেয়েছে, হ্যাঁ প্রথমটা ঈর্ষা একটা লাগে যে কিছু পেয়ে গেছে, ঠিক আছে, কিন্তু নিজে আমি একটা ভাবতাম যে আমি পারবো। তো সেইটার জন্যই আমি নিজের উন্নতি করার চেষ্টা করতাম। আচ্ছা, উন্নতি বলতে যে ব্যাপারগুলো ওই এক্সামের ক্ষেত্রে বা কীভাবে পারফরমেন্স বাড়ানো যায়, এফিসিয়েন্সি, সেটার জন্য যেমন পরীক্ষা দেওয়ার টেকনিক বা রিভিশন বা আরও বিভিন্ন রকম অ্যাসোসিয়েট, হয়তো এক্সাম সেন্টারে গেলাম কীভাবে কি করতে হবে, সেটাও ব্যাপার অনেক কিছুই আছে। তো সেইগুলো আমি অনেকগুলো আছে যে হয়তো নিজে গিয়ে গিয়ে এক্সপিরিয়েন্স করে শেখা, আর অনেকগুলো হয়তো কারো ভুল থেকে শেখা। এবার নিজে চেষ্টা করেছি যে নিজে না ভুল করে লোকের ভুল থেকেই শেখাটা চেষ্টা করেছি। এবার নিজের ভুল থেকে শিখতে হলে আরও বেশি টাইম লেগে যেত হয়তো। তো এই রকম করেই আমি করেছি। তপবনের পড়াশোনার পরিবেশ কেমন লেগেছে? মানে কিভাবে তপবন থেকে হেল্প পেয়েছো? এবার আমি যখন প্রথমে অ্যাকচুয়ালি নিজেও একটু স্টার্ট করেছিলাম, যখন আমি নিজে স্টার্ট করি পুরো সমুদ্রে নামার মতো অবস্থা, যে স্টার্ট করব কোথায়, শেষ হবে কোথায় বুঝতে পারিনি। কিছুদিন ইউটিউব নিয়ে একটু যে দেখি কে কী পড়াচ্ছে, কিছুই হচ্ছে না, পরীক্ষা দিলে তো কিছুই আসছে না, বা শুরু করব কোথায়, শেষ করব কোথায় বুঝতে পারিনি। কিন্তু যখন কোচিং সেন্টারে তখন এলাম, তখন যে একটা স্টার্টিং এন্ডিং নিয়ে তো আমাকে মাথা ঘামাতে হচ্ছে না। এবার আমাকে দিচ্ছে, আমি পড়ছি, রান্না করে দিচ্ছে, শুধু খাচ্ছি আর কি। আর ওতে হলে নিজেকে সব কিছু করে সব জোগাড় করে করে ওটা খুব টাফ ব্যাপার। তো আমি এইরকমভাবেই করেছি।
আচ্ছা, আমার পরবর্তী কোশ্চেন যে এই যে টিসিএল এর জবটা, তো জব স্যাটিসফ্যাকশন তো নিশ্চয়ই আছে, সেটাতে আমি কথা বলতে চাই না। আর যেটা আমার বক্তব্য সেটা হচ্ছে এই পরীক্ষায় সিলেবাসটা কীরকম মোটামুটি থাকে, যারা দর্শক তারা অনেক সময় জানতে চাইবে, যদি মনে থাকে নন কিছুটা মনে আছে বলছি। নন টেক বলতে ওই রিজনিং, ম্যাথ ওইগুলো তো থাকবেই, জিকের কিছু পোর্শন, কারেন্ট অ্যাফেয়ার্সও তার মধ্যে এসে যায়, ইংলিশ একটু পোর্শন থাকে, বাংলাও থাকে, আর টেকনিক্যাল থাকে। আচ্ছা। তো সব মিলিয়ে তারপরে ইন্টারভিউ আছে, সেখানেরও 15 মার্কসের মনে হয়, টোটাল 85+15 এরকম করে 100 হয়, তারপরে কাট অফ হয়। তো হ্যাঁ, তো আমার এরকম স্কোর বলতে অনেকজন জানতে চায় 60 পয়েন্ট, মানে পয়েন্টের কিছু নয়, ওখানে তো মানে নেগেটিভ ছিল না, মেবি 67 না 68 এরকম ছিল 100 এরকম পাস করে। আউট অফ 100 না আউট অফ 100 আউট অফ 100, মানে ফাইনালে। আচ্ছা, ফাইনাল সিলেকশন। তো এই যে পরবর্তী জেনারেশন যারা এখন, তো অ্যাকচুয়ালি যেটা ঘটছে, অপশন অনেক আছে, ইউটিউব একটা অপশন, ফেসবুক একটা অপশন, টেলিগ্রাম একটা অপশন, মানে না চাইতেই মানুষ কিন্তু অনেক অনেক ম্যাটারগুলো সে পেয়ে যাচ্ছে কাছে। টেলিগ্রাম খুললেই কন্টেন্ট নিয়ে কোনো কথা হবে না, মানে যে মানে চাইলে খুললে সবই ফ্রি অফ কস্ট কিন্তু। তো ব্যাপারটা হচ্ছে যে এইখানে একটা বড় প্রশ্নের মুখোমুখি আমরা হই সবসময়, যে তপবন স্টাডি সেন্টার কেন সম্পূর্ণরূপে ফ্রি ক্লাস করায় না এরকম। তো আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা একটু বলে দিই। এখন ব্যাপারটা হচ্ছে যে একজন মানুষ সে পয়সা দিয়ে পড়ছে, ফিস দিয়ে পড়ছে, সেই জিনিসটা পুরোপুরি কি করে ইউটিউবে ফ্রি যাবে, আর ফ্রি গেলেই গিয়ে সে ইস্তেমাল করতে পারবে, কাজে লাগাতে পারবে তা নয়। তো আমার কথা হচ্ছে যে সব বাদ দিলাম, কে ফ্রি পড়াবে না পড়াবে, এখন তো আমার মার্কেটই হচ্ছে পুরো ফ্রি মার্কেট। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেল আমাদের থেকেও বহু মানুষ ভালো ভালো পড়ায়, এর থেকে ফ্রিতেও ভালো পড়ায় প্রচুর প্রচুর এরকম আছে, সে অস্বীকার করলে চলবে না, এটা বাস্তব। তো এখন কথা হচ্ছে এই যে চারিদিকে এত পাওয়ার মধ্যে থেকে নিজেকে কিভাবে ঠিক রাখবে, আমার কোশ্চেনটা বুঝতে পারবে তো? আমি ওটা দেখেছি প্রথমে, যেহেতু আমি নিজেও একটু চেষ্টা করছিলাম ওই পরিস্থিতিটাই, আর এই পরিস্থিতি মানে কোচিংয়ে ভর্তি হওয়ার পর, যে দুটো পরিস্থিতির মধ্যে অনেকটাই মানে ডিফারেন্স। ওখানে মানে হিউজ ম্যাটেরিয়াল, কিন্তু কনজিউম করার মতো ক্ষমতা নেই। শুধু মেটেরিয়াল নয়, কিন্তু হাজারো শুধু লাখো স্যার রয়েছে। হ্যাঁ, প্রচুর মনে হবে যে এ ভালো, ও ভালো, সে ভালো, এত ম্যাটেরিয়াল এসে যাবে, আলটিমেটলি পড়া তো কিছুই হবে না, শুধু নিজের ওই খাতা ভর্তি হবে, নোটস ভর্তি হবে, পিডিএফ এইগুলোই হবে। কিন্তু এখানে যেইটা দিয়েছে সেইটা মানে ওইটা হচ্ছে কাজের, মানে হয়তো অনেকটাই পড়া থেকে যে এইটুকু দিয়েছে ওইগুলোই কোশ্চেন আসবে, সেই রকম ব্যাপার। আর কোনটুকু বাদ দেওয়া যায় হ্যাঁ হ্যাঁ, সেই মানে একবারে যেটুকু লাগবে পরীক্ষার জন্য সেইটুকু। আর ওখানে কি, ওখানে ওই হয়তো 5-10 হাজার কোশ্চেন পড়লে 10টা 5টা তো ফেসেই যাবে এমনি, তো ওই ব্যাপারটা হয়। আর এখানে হয়তো অনেক কম পড়ে ওই ওর থেকেও অনেক বেশি পারফর্ম করা যায়। তো এই ব্যাচের মধ্যে যে 300-400 স্টুডেন্টের মধ্যে ব্যাচে বসে পরীক্ষা দেওয়া কি কোনো এফেক্ট পড়ে? আমি ওইটা দেখেছি, আমার অফলাইনে ওই কারণেই ভালো লাগতো অনলাইনের থেকে। তো অফলাইনে কি অনেকজন আছে, ওই যে ভয় একটা, ওই এক্সাম সেন্টারেও তো অনেকজন থাকে, তো ওই যে বসে যে একটা ভয় কাটবে। আর দ্বিতীয় নম্বর কথা, যদি অনলাইনে সাপোজ পরীক্ষা দিলাম, হয়তো আমাদেরও যেমন অনলাইনে হয়, তো আমি হয়তো পেলাম হয়তো 60, তো আমি নিজেই ভাবছি আমি হয়তো হাইস্ট পেয়েছি। কিন্তু অফলাইনে দেখবো হয়তো সে 98, 99, কেউ আবার 100 কেউ তুলে দেয়। তো ওই ব্যাপারটা যখন ভাবি যে হয়তো আমি 60 পেয়েছি, হাইয়েস্ট 90, এতটা ডিফারেন্স, তো ওইটা যখন মানে বাড়ি ফিরতে গিয়ে ওই ট্রেনেও আসে মনে হবে, তারপরে বাকি দিনগুলো ওইটাকে কীভাবে ওর কাছাকাছি যাওয়া যায় হাইয়েস্টের, ওটা হেল্প হবে, ভয় তো কাটবেই। এছাড়াও নিজেকে আরও মানে কনফিডেন্ট বলে মনে হয় আর কি। অনলাইনে ওই একা একাভাবে হয়তো বেশি টাইম নিয়ে নিচ্ছি, হয়তো পরীক্ষা 1.5 ঘন্টার, কেউ বসে গেছে 2-3 ঘন্টা নিচ্ছে, কিন্তু এখানে একটা সার্টেন টাইম শেষ পেয়ে গেলে এবার কাউকে ইয়ে করা হবে না, মানে ওই কিছু ক্যান্সার দেওয়া হবে না। তো সেইটা একটা হেল্প করে আর কি এইগুলো। আচ্ছা, এবার আমি একটুখানি অন্য প্রসঙ্গে যাব। প্রসঙ্গটা যেমন মানুষের এই চলার পথ, আমাদের জীবন দর্শন তো বিভিন্ন রকমের। আমরা মানব জাতি, মানে আমাদের কারোর ভালো আমরা দেখতে পাই না অনেক সময়, আর কারোর মন্দ হলো যে আমরা সবসময় পাশে দাঁড়াই তাও না, আমাদের মধ্যে একটা সত্তা থাকে। তো এই রকম পরিবেশে আমরা সবাই বাস করি। তো সেই পরিবেশে দাঁড়িয়ে কখনো কোনো এমন সময় এসেছে জীবনে, খুব ডার্ক পিরিয়ড, যেখান থেকে মনে হচ্ছিল যে এই জীবন আর সামনের দিকে নিয়ে যেতে পারবো না, খুব কষ্টের বা ক্লান্তিকর, বা সেগুলো যে ওভারকাম, মানে
এগুলো কারো প্রত্যেকের জীবনের কিছু না কিছু আসে আমার মনে হয়। তো অনেকে ওভারকাম করে, অনেকের মনে থাকে না, আমার যেন মনে থাকে না, দুঃখের কথাগুলো মনে থাকে না বেশি। যাই হোক, আমি এই ব্যাপারে বলতে চাইছি, অনেক এই যে যারা আছে এখানে দেখছি, যারা ওদের মধ্যে অনেকে এমন আছে এখন ফ্রাস্ট্রেশনে ভুগছে, টেনশন, পাশের বাড়ির লোক হয়তো তাকে অবহেলা করছে, নিজের লোকরাও তাকে অবহেলা করছে, আর তার পয়সা নেই বলে তাকে হয়তো কেউ দেখছে না, মা বাবার কাছে অবহেলা, এই যে দুনিয়া তার কাছ থেকে একদম মানে সরিয়ে নিতে চাইছে। তো এরকম কোনো সময় জীবনে এসেছে বলে যদি মনে হয়? আমি অ্যাকচুয়ালি আর্টসের স্টুডেন্ট, আবার জেনারেল ক্যাটাগরি, ওখান থেকে চাকরি পাওয়াটা সত্যিই টাফ ব্যাপার। নিজে থেকেই মানে প্রথম প্রিপারেশনের শুরুতেই একটা মাথার মধ্যে একটা বোঝা টাইপের থেকে যায়, আমি জেনারেল। আর কোথাও এইখানে কোচিংয়ে এসে দেখছি যে এ কোনো ক্যাটাগরির আন্ডারে পড়ছে, মনে হচ্ছে ওর হবে, আমার হবে না। তারপরে তো ম্যাথ ফ্যাথে তো একবারে জিরো পাওয়া স্টুডেন্ট, ওগুলোকে কি করব। তারপরে কত জিকে এটা ওটা, এমনিতে পড়া যখন স্কুলে পড়ায় তখনই অতটা ভালো নয়, চেষ্টা হয়তো করতাম, পারিনি। তো সব মিলিয়ে ওইখানে একটা অনেকটাই ব্যাপার। তারপরে যে ব্যাপারটা আমি বলতে চাই যে সাগরে পড়ে যাওয়ার মতন কেস একটা। হ্যাঁ, তো তারপরে অনেক সময় মানে পাশাপাশি মানুষও অনেকটা ডিমোটিভেট করে, যেমন ও তো পড়াশোনায় কিছুই তো তখন করতে পারেনি স্কুল লাইফে, এখনও কি করে, এখনও পর্যন্ত চাকরি পাওয়ার পরেও ভাবে ও কোম্পানির চাকরি করে, এখনও হয়তো হয়তো নয় ভাবছে, কানে শুনলাম বলছে ও ওখানে কোম্পানি, কে বলছে ক্যাজুয়াল পোস্টে, এখনও মানে এখন তাহলে তো মোটা আমি বলে দিচ্ছি আরেকবার, শুভেন্দু নিচে ইউআর ক্যাটাগরির মধ্যে পড়ে, সরকারি চাকরি করে। তো এই ভিডিও যারা দেখবে তারা অন্তত জানতে পারবে যে সরকারি চাকরির মধ্যে পড়ে। তো ওইটা আনরিজার্ভ তো আছে। তারপরে পারিপার্শ্বিক পরিস্থিতি বলতে রিলেটিভের একটা প্রেশার থাকে, যে আবার বিশেষ করে আমি যেটা অ্যাভয়েড করেছি যে পরীক্ষা দিতে গেলে কাউকে না জানিয়ে মানে যাওয়া। যদি জানতে পেরে গেছে কেউ, হয়তো এবার জিজ্ঞেস করবে কী রে ওই পরীক্ষাটাতে কী হলো, এবার ওইটা আবার পরীক্ষা হয়তো হয়ে গেল, পরীক্ষা বাড়ি কেউ ফোন করলো পরীক্ষা কেমন হয়েছে, আমি বলি মোটামুটি একটা হয়ে গেছে। হ্যাঁ, ওইটা আমি অন্যান্য অনেকজনের কাছে শুনেছি, পরীক্ষা দিয়ে এসে হ্যাঁ খুব ভালো করেছি খুব ভালো, কিন্তু রেজাল্টের পর কিছুই আসেনি, তার থেকেও ভালো দিয়েছে। কিন্তু হ্যাঁ, তো আমি দেখেছি, আমি সবসময় ওইটাই বলেছি, ওই কারণে আমি 3-4টে মনে হয় 4-5টা হবে, ডিআরডিও আছে, ইসরো আছে, বা ইয়ে আছে, সেল আছে, বার্গ নয় সেল আছে, সেল বোকারো, ওটা রেজাল্ট বেরোয়নি, টিসিএল আছে, ডিএফসিসিএল আছে, এই দুটোতে তো অলরেডি কনফার্ম হয়ে গেছে। তো আমি মোটামুটি হ্যাঁ, ওইটা রেজাল্ট বেরোয়নি সেলেরটা, ওটাতেও হয়ে যাবে, 2 নম্বরে নাম আছে। তো এই রকম ব্যাপার, আরও বিভিন্ন ব্যাপার বলতে আমার যেটা এই লাইনে আমি আসবো বলে কোনোদিন ভাবিনি। তো না ভেবেও সরকারি চাকরি, হ্যাঁ মানে সব দিন ভাবতাম হয়তো হ্যাঁ কোথাও যাবো, কোম্পানির 10-12 হাজার টাকা দেবে, ও চলে যাবে, যাই হোক করে, অতটা কোয়ালিটি জীবনে ভাবিনি। যে হ্যাঁ শুনতাম যে সরকারি চাকরি, হ্যাঁ ঠিক আছে, তাও ভাবতাম অনেক কষ্ট করবে, কষ্টকর হয়তো আছে, তবে অতটা নয় যতটা লোকের মুখে শুনি। এখনও লোক বলে যে এই টাইমে সরকারি চাকরি এখনও পাওয়া যায়, বিশ্বাসই করতে পারে না। কিছু বার্তা, হ্যাঁ, তো তাদের উদ্দেশ্যে বলতে হয়তো তার বাড়ির ছেলেপুলেরা পারেনি বলে তারা আমাকে বিশ্বাস করতে পারছে না হয়তো, কিন্তু এটাই রিয়েলিটি, এটা মানতে হবে। এই কারণে তো মানে ওইটাকে প্রমাণ করার জন্য ফেসবুকে অ্যাপয়েন্টমেন্ট লেটারের ছবিটা আর আপনার ছবি আমার একটা যে ছিল ওইগুলো দিয়ে পোস্ট করেছিলাম, বলে যদি কিছুটা একটু ইয়ে করা যায় আর কি। তো এইরকম করে আরও বিভিন্ন বলতে ওই একটা তখন একটা রিলেশনশিপের সঙ্গে ছিলাম, তো স্কুল লাইফে অসম্মান করেছিল যে সরকারি চাকরি ছাড়া আমার দ্বারা সম্ভব নয়, বা আরও যে তোর দ্বারা সরকারি চাকরি পাওয়া সম্ভব নয়। তো আরও বিভিন্ন রকম কারণ আছে, তবে সেই ঘটনাটা কি হলো সবাই তো জানতেই চাইবে। তো ওইটার পর আমি ভেবেছিলাম যে, তারপরে মনে হচ্ছে যে কি করে হবে এত বড় ব্যাপার, চেষ্টাও করলাম ওটার পর, ইউটিউব ঘেটে, তখন মানে জিওতে ফ্রি দিচ্ছিল, বলি দেখি এবার ট্রাই করে, তো তাও কিছু হয়নি। তো তারপরে কোম্পানিতে একটু ইন্টারভিউ দিয়েছিলাম, 2-5 হাজার টাকা দেবে বলছে, 7-8 হাজার কীরকম বলছে। তো তারপরে অনেক ঘোরাঘুরি করে তারপরে শেষে বলি না, এবার যেতেই হবে, যা হয় হবে, শেষে দরকার হলে দোকান করবো, বসে থাকবো, তাও এখন একবার ট্রাই করে, বাই চান্স যদি একটা হয়ে যায়, ওই বাই চান্স কথাটাই আর কি, হ্যাঁ ওই একটা যদি হয়ে যায় বাস। নিজে একটাই ভেবেছি, লাইফ তো একটাই, ও বয়সটা এমন একটা ফ্যাক্টর করে চলে গেলে ও আর আসবেন।
আর ইয়ে তো চাইলে আমাতে জীবনটাকে বদলে আবার একটা নতুন জীবন হবে না, ওই কারণে যে হ্যাঁ ঠিক আছে পরে ব্যবসা করব ঠিক আছে, কিন্তু এখন আমি পড়ি, সে শেষে মানে না চেষ্টা করে যদি আমি ছেড়ে দিই নিজেকে উত্তর দিতে পারবো না। যদি আমি নিজে চেষ্টা করি, একদিন হয়তো হারলেও ভাববো যে আমি চেষ্টা করেছিলাম হয়তো হয়নি, কিন্তু যদি আমি না চেষ্টা করি পরে বলবো যে আমারও চেষ্টা করলে হয়তো হতো। বন্ধু টন্ধু অনেক খারাপ লাগাটা তখন হ্যাঁ হ্যাঁ ওটা ওটা তখন আমি যেটা ভেবেছি যে ওটা ফিল আপ করার আর কোনো পজিশানই নেই। আমি তখন চাইলেও পরীক্ষা দিতে পারবো, পড়তেও পারবো না। আর বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমি দেখেছি একটা টাইমে এসে বুঝেছি যে বেকারত্বের বোঝা খুব কষ্টকর ব্যাপার। দিন দিন বোঝাটা বইতে বইতে না খুব মানে সমস্যার একটা ব্যাপার। তো ভাবিনি যে এত তাড়াতাড়ি হবে, তো জানি স্ট্রাগল হয়তো চলবে এখন 2-3 বছর, তবে বাড়িতে এটাই বলতাম যে হ্যাঁ পারবো। এবার ওরাও একটা ইয়ে মানে ওই পাস করার পর একটা বিশ্বাস করেছিল যে এও পারে, ডিআরডিওতে হয়তো কেটে গেছি 0.65-এর জন্য, কিন্তু ওরা ভেবে নিয়েছে যে না এই ছেলেটা পারবে। তো এই বিশ্বাসের জন্য ওরা প্রথম থেকেই সাপোর্টিভ ছিল যদিও। তো তার এখনো এই একজন মানুষ আছে আর কি, বাড়ির তো সবাই সাপোর্ট অবশ্যই করে, বাড়ির সাপোর্ট ছাড়া আশা করি মনে হয় কারো বড় হওয়া সম্ভব নয়। দাদা প্রচুর সাপোর্টিভ, ওই তো সব কিছু খরচ ফিস টিস জমা করে। তো তার বাইরে ওটা জগৎ আছে। হ্যাঁ তার বাইরেও আর কি ওই সেই সব নিয়েই আর কি যে একজন আছে যে তার জন্য আর কি পাবলিক বলা যায় তাহলে বলে দাও আর কি। পাবলিক বলতে একজন আছে, তো ওই অনেকটাই মানে আমাকে হেল্প করে পড়াশোনা বা যে পড়ি রিভিশন, কারণ সেও এই কোচিংয়েই পড়ে, তো সেই কারণে আর কি ওই যে ডিসক্লোজ হয়ে গেল ব্যাপারটা তাহলে একদম। তো সে ওই কারণে আমি আর বেশি জিজ্ঞেস করছি না এই ব্যাপারে। তো ওইটার ব্যাপারের জন্য অনেকটাই হেল্প করেছে। তো হয়তো না হলে আরো কিছুদিন নিজে থেকে স্টাইল। এবার আমি ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা, তো এরপর দুটো কোশ্চেন ওর কাছে জানতে চাইবো। একটা হচ্ছে যে ওর ভবিষ্যৎ প্ল্যান, আর সেকেন্ড কোশ্চেন তোমাদের জন্য যদি ওর কোনো মূল্যবান বক্তব্য থাকে 2 লাইনে। তা প্রথম ওর ফিউচার প্ল্যান কীরকম ও চিন্তা করছে নিজেকে নিয়ে, বা আগামী 5 বছর ও কোথায় দেখতে চায় নিজেকে? ফিউচার প্ল্যান বলতে আমি এখন তো অনলাইনে আছি, মানে যেহেতু ভর্তি পড়াশোনা চলছে, তো এর থেকে বেটার অপশান পেলে অবশ্যই যেতে হবে সেখানে। তো সেই কারণে কখন কি ফর্ম ছাড়বে সে তো জানি না, তবে প্রিপারেশানটা যেন সবসময় একটা লেভেলে থাকে, যে পরীক্ষাটা হয়তো ফর্মটা ছাড়লে, আর ফর্ম ছাড়লে পড়া হয় না সেটা আমি জানি, আগে থেকে রেডি থাকে। হ্যাঁ আমি অনেক অনেক বলতে বেশি পরীক্ষা দিইনি, তবে দিয়েছি হয়তো 8টা-10টা দিয়েছি। তো আমি অনেকগুলোতে এক্সপিরিয়েন্স করেছি যেটা যে হয়তো ফর্ম ছাড়লে পড়বো, এসে কিছুই পড়া হবে না, শুধু ফর্ম ফিল আপ কী করবো না করব, আর ওটা করতে করতে পরীক্ষা এসে গেল, সেখানে ওই নাম্বার ডিভিশন বা কোথা থেকে পড়বো এইটুকু ভাবতে মাথা গরম হয়ে যাবে, তখন মনে হবে বই খাতা বন্ধ করে দিয়ে বসে থাকি। তো যে ব্যাপারগুলো কমন ব্যাপার আছে সব, হয়তো ম্যাথ রিজনিং জিকে টিকে ওগুলো তো সবের ক্ষেত্রে সেম আছে, ওগুলো কমপ্লিট করা, টেকনিক্যাল থাকলে টেকনিক্যালটাকেও ইয়ে করা, মানে সব কিছু স্ট্রং। এই নয় যে টেকনিক্যালের পরীক্ষা দিচ্ছি না বলে টেকনিক্যাল বন্ধ করে দিলে ওকে আবার পিক আপ করা খুব খুব চাপের ব্যাপার, আমি দেখেছি। তো এমনকি ওই জিকে টিকেও হলে ভুলে যেতে বা একটা সম্ভাবনা, ম্যাথের ওগুলো সবেরই আছে, সবে একটা রানিং কন্ডিশনে রাখাটা খুবই জরুরি। তো এরপরে পরীক্ষা দিয়ে চেষ্টা করব, তো এই আর কি। 2 লাইনে যদি ভবিষ্যৎ প্রজন্ম মানে তোমাদের মানে যারা জুনিয়র তাদের জন্য কিছু বলতে চাও? ভবিষ্যতে আমি যেটা হয়তো নিজে যতটুকু ভেবেছি, আমি যে জেনারেল হয়ে যে আমি চাকরি পাবো সেটা কিন্তু আমি খুব ভাবিনি কোনোদিন। হয়তো পেয়েছি, এখনও মনে হচ্ছে না যে চাকরি ফাকরি করি, ওই টাকা এলেও অত মনে হচ্ছে না, যে স্ট্রাগল পিরিয়ড এখনও চলছে। আজকেই তো ট্রেনে আস্তে আস্তে মনে হচ্ছে ও একই ব্যাপার, সেই রকমই চলবে। তবে যে একটা কিছু করি এটাই ভালো, যে ব্যাকগ্রাউন্ডে কিছু একটা আছে যে যেটা আমার মানে ভাবতে হয় না, যেটা অন্য মানুষ এখনো পর্যন্ত স্ট্রাগল করছে। তো আমি যেটা সবসময় বলতে চাই সেটা হচ্ছে যে কম ভ্যাকেন্সিতে যে চাকরি পাওয়া যায় না, সেটা আমি ভাবতাম ঠিক আছে, কিন্তু আমি এটা নিজে থেকে প্রমাণ করেছি যে এটা পাওয়া যায় জেনারেল স্টুডেন্টের। আমি যে টিসিএলে পেয়েছি এটা টোটাল 5টা ছিল, মানে ইডব্লিউএস একটা নিয়েছে, আর টোটাল মানে 4টে ছিল। আমাদের তিনজনই আছে, 3জন।
মানে 5টার মধ্যে 3টে তপবন থেকে পেয়েছে, তার মানে এর থেকে আর কি আশা করা তো যায়? জেনারেলে আমরা General সবাই, তাও। আর যেমন ইসরোতে 2টো ভ্যাকেন্সি ছিল, ওর মধ্যে স্কিল টেস্টে পাস করেছে, স্যার বলছিল যে তামিলনাড়ুতে ও থাকা ফাঁকা যাবে না, ওতে যাওয়া যাবে না। ডিএফসিএল CBT2, সেটা স্যার বললো ওটা দিয়ে দেয়, ওটা তো বাইরে হবে। তো তখন বলছিলাম আচ্ছা হবে হবে, আজকে দেখি এখন দেখি না হয়েও গেল। তারপরে সেলে মনে হয় 4টে ভ্যাকেন্সি ছিল, তারপর DRDO এরকম কাছাকাছি, ওটা ঠিক মনে নেই। সবই ওই 2টো 4টে 5টা 10টা হাইয়েস্ট 12টা দিয়েছি এখনো পর্যন্ত এই টেকনিক্যাল ITI এর উপর যা করেছি। তবে জেনারেল স্টুডেন্ট হয়ে যে কম ভ্যাকেন্সিতে যে মানে চাকরি পাওয়া যায় না, সেটা আমার এখন তো আর মনেই হয় না। কার সবাইকে অন্তত চেষ্টা করা উচিত। হ্যাঁ, আমি স্যার যেটা বলতো সবসময় যে সবগুলো ফর্মগুলো ফিল আপ কর, চাকরি না পা শুধু পরীক্ষাটা দিয়ে আয়। এবার বাকি সবাই, আমি একটা মেজরিটি স্টুডেন্টকে দেখেছি যারা শুধু চায় যে আমি রেলেরটাই পরীক্ষা দেবো আর কিছুতে দেবো না। আমি ভাবি যে হ্যাঁ রেলেরটা দেবো ঠিক আছে, কিন্তু বাকিগুলো থেকে আমি শিখে নেবো যে এটাতে কীরকম দিতে হয় বা কীরকম পারফরমেন্সটা করতে হয়। আমি ওই জিনিসটাকে বেশি করতাম যে এখানে গিয়ে কিভাবে আমি মানে এক্সাম সেন্টারে গেলাম, কিভাবে টাইম ম্যানেজমেন্ট বা বাকি সবগুলো, তো অনেক কিছু ফ্যাক্টরগুলো কাজ করে, সেইগুলোকে আগে থেকে রেডি হওয়া। এবার এর মানে এই নয় যে ওগুলোর কোনো মূল্য নেই, সবেরই মূল্য আছে। এবার আমি ভাবতাম যে আমার পাওয়ার ক্ষমতা নেই, কিন্তু তারপর পরীক্ষা দেওয়ার পর মনে হচ্ছে আমারও ক্ষমতা আছে। শরীর খারাপ হয়েছে, মানে TCL-এর পরীক্ষা দেওয়ার সময় প্রচুর শরীর খারাপ, বেলঘড়িয়া স্টেশন থেকে মানে সে পা উঠছে না, সেই মানে লুজ মোশন টাইপের হয়ে গেল। সে ORS খেয়ে যাই হোক করে গেছি। এবার ওটা যদি আমি না দিয়ে যদি বাড়ি চলে আসতাম, সাপোজ যে আমার পা উঠছে না, চলার ক্ষমতা নেই, এমন অবস্থা, ORS একটু খেয়ে গেলাম, আমি যদি ভাবতাম যে আমি বাড়ি চলে আসতাম, তাহলে কিন্তু আজকে চাকরিটা হতো না। তো আমি তারপরেও গেছি যে বলি যা হয় হবে, সে যা হবে হবে, সেও তো বাড়ি যেতে অত টাইম, সেই 5-6 ঘন্টা লাগবে, তো এখান থেকে বাড়ি পরীক্ষাটা দিয়েই যাবো। ওরকম করেই পরীক্ষা হয়ে গেছে। এবার আরও যেমন ব্যাঙ্গালোর গেলাম স্কিল টেস্টে দিতে গিয়ে, ফাইনাল মেরিটে হয়তো হয়নি, কিন্তু চেষ্টা তো করেছি, নিজের থেকে 100% দেওয়ার চেষ্টা করেছি। নিজেকে কোনো মতেই এখনো পর্যন্ত মানে দোষ দেওয়ার ক্ষমতা নেই যে আমি হয়তো এটা হয়তো চেষ্টা করলে হয়ে যেত। মেন ব্যাপার বন্ধু এমন একটা সমস্যার একটা ব্যাপার আছে যে ও কিছু পেয়ে গেলে, যে ও সেম পরীক্ষা দিয়েছে, ও হয়তো পেয়ে গেছে, আমি পাইনি, তো ওইটা হয়তো যে আমিও যদি চেষ্টা করতাম আমি হয়তো পেয়ে যেতাম। তো আবার এই ব্যাপারগুলো আছে। কম ভ্যাকেন্সিতে চাকরি পাওয়া যায়, সেরকম প্রিপারেশনের স্ট্র্যাটেজি কয়েকটা কিছু আছে, স্যারের এখানে নোটসপত্র যা আছে, আর নিজের যা সমস্যা আছে সেগুলোকে নিজেকে যদি সমাধান করতে পারা যায় খুব ভালো। ম্যাথের ছোট ছোট কনসেপ্ট, যদি সেই দশমিকের গুণ ভাগ করতেও সমস্যা, নিজে থেকেই প্র্যাকটিস হতে, লজ্জা পেয়ে কিছু লাভ নেই। ওই চাকরি না পেলে ওই লজ্জা নিয়েই বসে থাকতে হবে, ওইগুলোই আমি দেখেছি। আমি নিজেই সব কিছু একবারে হাতে ধরে শিখেছি, অতটা কিছুই জানি না। আর টেকনিক্যাল ব্যাপার বলতে স্যার এখানে দেয়, না হলে ওই যদি ওই নিমির বই টইগুলো পড়া হয়, DFCCL ওই সেম, কিছুই নেই। ওই DFCCL যদিও একটু ডিপ্লোমার সিলেবাসটা ডিপ্লোমা বিটেকের দেওয়া থাকে, কিন্তু এবারে CBT2 মানে 2টো CBT হওয়ার জন্য তো ওটা ITI লেভেল কিছুটা এসে গেছে। তো ওটাতেও যেরকম পাস করেও ভাবিনি, ওই 90 পেয়েছি আর কি 120। তো ওটা টেকনিক্যাল সমেত নিয়েছিল। তো সব মিলিয়ে যেটা কথা যে কম ভ্যাকেন্সিতে জেনারেল স্টুডেন্ট হয়ে চাকরি পাওয়া যায়। হ্যাঁ, এটা কোনো। আচ্ছা, শুভেন্দুর সঙ্গে এতক্ষণ তো আমরা কথা বললাম, তো প্রিয় দর্শক, প্রিয় স্টুডেন্টের জন্য আমি বলি, সেটা হচ্ছে যে জীবন তো একটাই জীবন, বারবার যে কথাটা উঠে এলো, তো এই জীবনে আমার মনে হয় তোমার মন যা চায় সেই কাজটা একবার করে দেখা উচিত, এবং সেটা সঠিক পথে এবং সঠিক চিন্তাভাবনা করে। উদ্দেশ্যবিহীন পথ চলা মানুষকে কিন্তু নিঃশেষ করে দেয়, নিপীড়িত করে দেয়, শোষিত করে দেয়। তাই মানুষকে তার সঠিক রাস্তা দেখে এগিয়ে চলাটাই মানুষের জীবন। আর এমনভাবে চলতে হবে, এমন কিছু করতে হবে যাতে পরবর্তীকালে তোমার জীবনে মনে হয় না যে আমি এই কাজটা করতে পারতাম বাট কেন করিনি, তো আমি চেষ্টা তো করতে পারতাম বাট তখন কেন করিনি, এই সব মন আর যা কিছু যেন সেরকম চিন্তা পরবর্তীতে না হয়। সব মিলিয়ে তোমরা প্রত্যেকে ভালো করে পড়াশুনো করবে, যে কাজ করছো সেই কাজটা মন দিয়ে করো আর এগিয়ে চলো। তোমাদের সাথে আমরা আছি। বেস্ট অফ লাক, ভালোবাসা নিও। ঠিক আছে।